তিনি সবসময় নির্যাতিত ইহুদিদের অধিকার নিয়ে সরব ছিলেন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের অধিকারের পক্ষে। তিনি ছিলেন একজন পারফেকশনিস্ট। একটা তথ্য যাচাই করতে তিনি 20টি ভিন্ন ভাষার বই পড়তেন। যখন তার ছেলে গুইডো মারা গেল, মার্কসের কাছে তার কফিন কেনার টাকা পর্যন্ত ছিল না। যখন তিনি নিতান্ত শিশু, তখন তার বাবা বলেছিলেন, এই ছেলে বড় হয়ে একদিন শয়তান হবে। সাদাত হাসান মান্টো কার্ল মার্কসকে নিয়ে বলেছিলেন, যেমন করে কাদায় পদ্ম ফোটে, তেমন করে পুঁজির পূজারী এক ইহুদি বংশে পুঁজি ধ্বংসকারী কার্ল মার্কস জন্মেছিলেন 1918 সালের 5 মে। যখন তিনি নিতান্ত শিশু, তখন তার বাবা বলেছিলেন, এই ছেলে বড় হয়ে একদিন শয়তান হবে। কার্ল মার্কস বড় হয়ে শয়তান নাকি ফেরেশতা হয়েছিলেন, এর কিছুটা আন্দাজ তো আমাদের প্রজন্ম করে ফেলেছে। এখন সে সিদ্ধান্ত পুরোপুরি নেওয়ার দায়িত্ব অনাগত প্রজন্মের হাতে। কার্ল মার্কস বললেই তো আমাদের চোখে ভেসে ওঠে এক মুখ ভর্তি দাড়িওয়ালা গম্ভীর মানুষের ছবি। আমরা ভাবি ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো আর শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা। সেই বিশাল দাড়ির আড়ালে কেমন ছিলেন মানুষ কার্ল মার্কস? তিনি কি শুধুই লাইব্রেরিতে বসে থাকা এক তাত্ত্বিক ছিলেন? মনে হয় না। মার্কসের জীবনের এমন কিছু দিক আছে যা শুনলে মনে হয় তিনি ছিলেন সিনেমার কোনো ট্র্যাজিক হিরোর মতো। আমরা যে মার্কসকে চিনি, তিনি চরম যুক্তিবাদী এক মানুষ, কিন্তু কিশোর বয়সে মার্কস ছিলেন ঘোর রোমান্টিক এক কবি। তিনি তার প্রেমিক এবং পরবর্তীকালে স্ত্রী জেনি ফন ওয়েস্টফালেনের জন্য শত শত প্রেমের কবিতা লিখেছিলেন। জেনি ছিলেন এক অভিজাত পরিবারের মেয়ে, যাকে সমাজ ব্যারন কন্যা বলতো। সেই সময় এক ইহুদি মধ্যবিত্ত ছেলের সাথে এক অভিজাত মেয়ের প্রেম ছিল অকল্পনীয়, কিন্তু মার্কস সব বাধা ভেঙেছিলেন। জেনি তার সারা জীবনের লড়াইয়ের সঙ্গী ছিলেন। জেনির মৃত্যুর পর মার্কস এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি বলেছিলেন, আমার ভেতরের সবটুকু প্রাণশক্তি তার সাথে কবরে চলে গেছে। মার্কসের জীবন নিয়ে আরেকটা মজার বর্ণনা পাওয়া যায় একজন প্রুশিয়ান পুলিশ স্পাইর গোয়েন্দার রিপোর্টে। মার্কস তখন লন্ডনে নির্বাসিত। সেই গোয়েন্দা মার্কসের ঘরে ঢুকে লিখেছিলেন, মার্কসের ঘরে আসবাবপত্র বলতে কিছু নেই, যা আছে তা সব ভাঙা, সবখানে ধুলো আর ময়লা, টেবিলের উপর বই, পাণ্ডুলিপি আর বাচ্চাদের খেলনা একসাথে পড়ে আছে, এমনকি খাওয়ার প্লেট আর কালির দোয়া তো একাকার হয়ে থাকে। সেই রিপোর্টে আরও লেখা ছিল, মার্কস কথা বলতে বলতে হুটহাট চুরুট ধরিয়ে ফেলেন এবং কোনো নিয়মকানুনের তোয়াক্কাই করেন না। অথচ অগুছালো ঘরে বসেই মার্কস লিখেছিলেন পৃথিবীর সবচাইতে সুশৃঙ্খল অর্থনৈতিক তত্ত্ব। মার্কসের দিনে শুরু হতে সকাল 9টায় ব্রিটিশ মিউজিয়ামের রিডিং রুমে। টানা 10 থেকে 12 ঘন্টা তিনি সেখানে পড়তেন। তিনি ছিলেন একজন পারফেকশনিস্ট। একটা তথ্য যাচাই করতে তিনি 20টি ভিন্ন ভাষার বই পড়তেন। এই কঠোর পরিশ্রমের ফল ছিল ডাস ক্যাপিটাল। কিন্তু এই পড়াশোনা করতে তার শরীরে দানা বেঁধেছিল নানা রোগ। তার পিঠ ও শরীরে অসহ্য ব্যথা সৃষ্টি হয়েছিল, যাকে চিকিৎসাবিদ্যায় কার্বাস্কেলস বলা হয়। একবার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে তিনি অ্যাঙ্গেলসকে লিখেছিলেন, আমি আশা করি বুর্জোয়ারা এই ফোড়াগুলোর কথা চিরকাল মনে রাখবে, যা আমাকে লিখতে গিয়ে সইতে হয়েছে। মার্কস কিন্তু তার পরিবারের কাছে কোনো গম্ভীর দার্শনিক ছিলেন না। তার গায়ের রং একটু চাপা ছিল বলে তার স্ত্রী ও কন্যারা তাকে ভালোবেসে ডাকতেন মুর। মার্কস বাচ্চাদের খুব ভালোবাসতেন। লন্ডনের দারিদ্র্যের দিনে তার 4 সন্তান মারা যায়। যখন তার ছেলে গুইডো মারা গেল, মার্কসের কাছে তার কফিন কেনার টাকা পর্যন্ত ছিল না। অথচ সেই শোক সামলে তিনি আবার লড়াইয়ে ফিরতেন। তিনি যখন অবসরে থাকতেন, বাচ্চাদের ঘোড়া সেজে পিঠে চড়াতেন এবং বাড়ির সামনের বাগানে তাদের সাথে খেলতেন। মার্কস বলতেন, বাচ্চাদের জন্য সব কিছু করা যায়, এমনকি বিপ্লবও। মার্কস ছিলেন চেইন স্মোকার। তিনি বলতেন, ডাস ক্যাপিটাল লিখে আমি যা রয়্যালিটি পাবো তা দিয়ে আমার সারা জীবনে কেনা চুরুটের দামও উঠবে না। তিনি সস্তা এবং কড়া চুরুট পছন্দ করতেন। দারিদ্র্যের সময় যখন টাকা থাকতো না, তিনি খবরের কাগজের মার্জিনে নোট লিখে সময় কাটাতেন ঠিকই, কিন্তু চুরুট ছাড়া তার মস্তিষ্কের কোষগুলো কাজ করতো না। কফি আর চুরুট ছিল তার কাজের জ্বালানি। মার্কসের অন্যতম বিতর্কিত উক্তি, ধর্ম হলো আফিম। আমরা কি এর পুরো অর্থ জানি? মার্কস যখন এটা লিখেছিলেন, তখন তিনি বলতে চেয়েছিলেন যে আফিম যেমন যন্ত্রণাকাতর মানুষকে সাময়িক আরাম দেয়, ধর্ম তেমনি শোষিত মানুষকে তার দুঃখ ভুলে থাকতে সাহায্য করে। মার্কসের পুরো প্রবন্ধ পড়লে দেখা যায় তিনি বলেছিলেন, ধর্ম হলো নিপীড়িত জীবের দীর্ঘশ্বাস, হৃদয়হীন বিশ্বের হৃদয় এবং আত্মহীন অবস্থার আত্মা। এটি জনগণের আফিম।
প্রবন্ধটা পড়লে বোঝা যায় এতে ধর্মের প্রতি ঘৃণা নয়, বরং সমাজের প্রতি এক গভীর পর্যবেক্ষণ ছিল। মার্কস নিজে ইহুদি বংশোদ্ভূত হয়েও ধর্মকর্ম করতেন না, কিন্তু তিনি সবসময় নির্যাতিত ইহুদিদের অধিকার নিয়ে সরব ছিলেন বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের অধিকারের পক্ষে। 1883 সালের 14 মার্চ লন্ডনের হাইগেট সিমেট্রিতে যখন মার্কসকে সমাহিত করা হচ্ছে, তখন উপস্থিত ছিলেন মাত্র 11 জন মানুষ। অথচ আজ সেই 11 জনের শূন্যতা ভরাট করেছে বিশ্বের কোটি কোটি মানুষ। মার্কস তো কোনো দেবতা ছিলেন না, তিনি ছিলেন আবেগে ভরা এক মানুষ, যিনি অভাবের সাথে যুদ্ধ করেছেন, সন্তানের মৃত্যু দেখেছেন, কিন্তু নিজের আদর্শ থেকে এক চুলও নড়েননি। আজ মার্কসের জন্মদিনে আমাদের মনে রাখা প্রয়োজন, তার তত্ত্বগুলো যতটা শক্তিশালী, তার ব্যক্তিগত জীবনের লড়াইগুলো অনুপ্রেরণামূলক। তিনি ছিলেন একাধারে এক কঠোর বিপ্লবী, এক পাগল প্রেমিক, এক যত্নশীল পিতা এবং এক আজন্ম সংগ্রামী। শুভ জন্মদিন কার্ল মার্কস, আপনি আজও ইতিহাসের এক অমীমাংসিত বিস্ময়।